মানে খুব একটা উৎকণ্ঠা কাজ করতো যে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বলতে হবে। এবার কথা হচ্ছে, ছাত্র তো ভেতরে যেটা ছাত্র আছে সেই ছাত্রটা তো মরে যাচ্ছে। কত পার্সেন্ট পেয়েছি? বিলো 50। আমি যখন বলেছি, যখন জেনে গেছি, তখন তো শেষের দিকে বললাম যে আমি 11 আমি ক্লাস করবো না, আমি বিলো 50 নাম্বার, তোমার হেড অ্যাপ্লিকেশন করো, তোমার থেকে নাম্বার করলে মাস্টার পড়াতে পারবে। এদের নলেজ হচ্ছে, উইজডম হয়। আর আর এটা ঠিক কোনোদিন ক্লাসে না, আমি সত্যি স্বীকার করছি, আমি বলেছি আমি সিলেবাসটা সব জানতাম না। প্রকৃতি যেখানে এত সুন্দর, হ্যাঁ, তো মানুষ এত সুন্দর হলো না কেন? আবার প্রকৃতি যেখানে সব থেকে টাফ, পাহাড় অঞ্চল, মরুভূমি, তার মানুষের তো ভালো লাগে। নমস্কার, উৎসব টিভির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। কথা বলছিলাম সত্যব্রত মণ্ডল স্যারকে নিয়ে। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর বাবার হাত ধরে চলে আসেন বাসন্তীতে। তার বাবার কথায় আসি। বাবা ছিলেন রামকৃষ্ণ মণ্ডল। তিনি MBBS পড়াশোনা করতে করতে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। প্র্যাকটিস করতেন বাসন্তীতে। তো সেই জন্যই ছোটবেলায় বাবার হাত ধরে তিনি চলে এসেছিলেন বাসন্তীতে। পড়াশোনা করার পর বছর দেড়েক সেখানে থেকেছিলেন, কিন্তু তারপর আবার তিনি ফিরে আসেন নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে। শুরু হয় 6ষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনা, চলে 10ম শ্রেণী পর্যন্ত, এবং তারপর ক্লাস 11-12 তখন, অর্থাৎ একাদশ দ্বাদশ, এই দুটো শ্রেণী পড়ানো হতো মহাবিদ্যালয় অর্থাৎ কলেজে। কলেজের অ্যাডমিশন হয় ট্যাংরাখালি বঙ্কিম সর্দার কলেজে। সেখানে ব্যাচেলর অফ আর্টসে সাম্মানিক ডিগ্রি নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন বাংলা বিষয়ে। 24টা সিট সেখানে ছিল, এবং 24টা সিটের মধ্যে সবাই সেখানে অ্যাডমিটেড, কিন্তু কম্পিটিশন ছিল কে জেনারেলে যাবে আর কে অনার্স পাবে এই বিষয়ে। তো 24 জনের মধ্যে তিনি র্যাঙ্ক পেয়েছিলেন তৃতীয় হয়েছিলেন তিনি। এবং পরবর্তীকালে গর্ব করে স্যারকে বলতে শুনেছি যে স্কুলে যেখানে তিনি পড়াতেন, তার শিক্ষকতা জীবনটা যেখানে কেটেছে, সেখানে অফিস স্টাফ যারা ছিল সবার মধ্যে তার নম্বর নাকি ছিল সব থেকে কম। এটা যদিও তর্ক সাপেক্ষ, কিন্তু তবুও এরকম একটা পরিসংখ্যান স্যার নিজে মুখেই বলেন। তো নম্বর দিয়ে যেটা বিচার করা সেরকম নয়, দখল, গভীরতা, উপলব্ধি, এই সব কিছু নিয়েই যে সাহিত্যের একটা বাসর বসানো যায় এবং সেই আসরে মধ্যমণি হয়েও থাকা যায়, সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি বারবার। কথায় ফিরবো, আমরা বলি মোটা মাথায় বলি নারীর টান, কিন্তু ব্যাপারটা আসলেই এতটা সহজ নয়। আমরা মুখস্থ করেছি সবকিছু মন্ত্র, ঠিক, হ্যাঁ হ্যাঁ, আত্মস্থ করতে পারি, আত্মস্থ। কিন্তু সবচেয়ে সহজ যেটা, সেটা কঠিনের পথে জানতে হয়। ওই জন্য সহজ পথটা সব থেকে দামি, সহজই। আর তখন সে বললাম কিছু জানিনি। ও তো একটি বিখ্যাত উক্তি ছিল যে আমি যত বেশি জানি আমি ততই আরো ভালো করে বুঝতে পারি যে আমি কত কম জানি। এটা অ্যাকচুয়ালি সত্য। আমরা যখন এই জায়গাটা তো আগে যেসব করতাম অহংকার, হ্যাঁ হ্যাঁ, তখন তো অহংকার, আমি এত জানি, এত জানি, বাবা তো বাজে করে ফেলেছি, সব বাজে করেছি। আমি তবে এটা ঠিক কথা যে আমি দোষে গুণে মানুষ। হ্যাঁ, মানুষ মানে তো আমি পরিপূর্ণ, কিন্তু ওটা হক অনেক মানুষ ব্যাপার লাগে। সত্যি এটা আমার মাঝে কষ্ট হচ্ছে। আমি আমি খুব ভালো হতে পারিনি, এটা দুঃখ, এটা একটা দুঃখ। আর একটা মনে হয়েছে যে ছাত্র শিক্ষকের যদি আত্মিক বন্ধন থাকে, তাহলে বুঝতে হবে যে সেই বিষয়টা কিছু একটা আছে, নাহলে হবে না। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, আমি জানি না কি ব্যাপার। এবং তখনকার ছেলেরা, আমরা তখন ছেলেটা লিখেছে, হয় ডেফিনেটলি লিখেছে, তো বানানোগুলো আমি দেখে বলি, বুঝতে পারছিস, তোকে আমি এত দিয়ে দেবো। তোকে তখনকার বাংলার মৌখিক আর কি,
বাংলার মৌখিক 20 নম্বর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতো। দুর্গাপুজোর আগে হতো। মৌখিক পরীক্ষাগুলো খুব এনজয় করতো, খুব 20 enjoy নম্বর করতো। ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি বসেছি সম্ভবত ঘন্টা, যেটা আগে ছিল ঘন্টা, আচ্ছা ওইখানটা সবাই যারা বসেছে, আমি ওইখানটা ছোট ছোট টুল ছিল, ছোট desk, হ্যাঁ ডেস্ক desk এর মতো, মতো, হ্যাঁ, হ্যাঁ। ওটা নিয়ে বসেছি। চেয়ারটা অবশ্য বড় ছিল মানে, আচ্ছা। তো এটা মুখে হয়ে যাচ্ছে। আর মুখে গেছে মানে আমি কোনো বই থেকে বলিনি এটা। হ্যাঁ, এটা আমি জানি কেন, আমি ওইসব কম। মানে সায়েন্সের টিচার সমীর বাবুকেও দেখতাম, আমার খুব মনে পড়ে ওনার একটা মৌখিক পরীক্ষার কথা। মানে তখন সময়টা ছিল বোধহয় দুপুর 2টো থেকে আমাদের এরকম পরীক্ষা হবে, ওই রকম ওই 10 নম্বর না 20 নম্বরের একটা মৌখিক পরীক্ষা। ওটা নিয়ে না মানে খুব একটা উৎকণ্ঠা কাজ করতো যে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বলতে হবে, আমাকে ঠিকটাই বলতে হবে, এটা তো ঠিক, ওটা ওটা নিশ্চিত। এখন ফট করে এমন যদি কোনো প্রশ্ন চলে আসে যার উত্তরটা আমি মনে করতে পারছি না, আমি যদি থতমত খেয়ে যাই কি হবে, এরকম একটা ব্যাপার মনের মধ্যে কাজ করতো। তো আমি খুব অদ্ভুত, আমার ওই মৌখিক পরীক্ষাটা মনে পড়ে। সমীরবাবু ছিলেন, উনি ভৌত বিজ্ঞান ছিল মাধ্যমিকের সময়ই, আমার যতদূর মনে পড়ছে। নিচের যে করিডরটায় উনি ডেস্ক আর চেয়ার নিয়ে বসেছেন। বসে উনি আফটার লাঞ্চ, অবশ্যই দুপুর 2টো মানে উনি লাঞ্চ টাঞ্চ করে এসে পরীক্ষাটা নিতে বসেছেন। তখন ব্যাপারগুলো বুঝতাম না অত, এখন বুঝি, মানে একটু সাদরা নিতে পারি। উনি খুব চেয়ারে এলিয়ে বসে একটা ঠোঙা থেকে ছোলা ভাজা খাচ্ছেন। ছোলা ভাজা খেতে খেতে মানে উল্টো দিকে তাকিয়ে দেখি, এসেছো, বলো এটা কি হয়, ওটা কি হয়, আমি উত্তর দিচ্ছি। দেখছি মানে খুব ছোট ছোট প্রশ্ন, এবং উনি করছেন জাস্ট সামনে কিন্তু কিছু নেই, একটা ওই রেজিস্টারে ওই সাদা একটা পাতা জাস্ট চাপা দিয়ে ফেলা আছে, মানে একটা করে ছোলা ভাজা খাচ্ছেন আর একটা করে এরকম ছোট ছোট প্রশ্ন, এটা কি হয়, ওটা কি হয়, এটা এভাবে বলো, হ্যাঁ হ্যাঁ, 3-4টে প্রশ্ন। বেঁচে হ্যাঁ, যাওটা কিভাবে বলেন, লাইক এরকম, মানে হয়ে গেছে আমার। আমি মানে বুঝতেই পারলাম না যে কখন পরীক্ষাটা হলো। আমার বারবার মনে হয়েছে যে একটু গল্প করে চলে গেলাম। এখানে হচ্ছে যে এখন মানে একটা ছাত্রের যে কি বলবো ভেতরটা দেখার সেই যে একটা ব্যাপার, সেটা এবার কথা হচ্ছে, ছাত্র তো ভেতরে যেটা ছাত্র আছে সেই ছাত্রটা তো মরে যাচ্ছে। ওই যে রবীন্দ্রনাথের তোতা কাহিনী, আহা তোতা কাহিনী, অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ কত বড় দার্শনিক, তোতা কাহিনীতে ব্যাপারটা আজকে যে হচ্ছে তোতা কাহিনী পরিষ্কার। তা তোতা কাহিনী যদি হচ্ছে যে মূর্খরা পড়াচ্ছে, শিক্ষা পদ্ধতিটা ভুল, খাঁচা বেড়ে গেছে, পাকার হবে, অমুক হবে, অনেক বিল্ডিং, অনেক রং হচ্ছে, অনেক বিল্ডিং, অনেক টাকা অনেক টাকা অনেক টাকা, খাঁচা হয়ে যাবে বড়, পাখি মারা যাচ্ছে। কারণ যাকে দায়িত্ব দিয়েছিল রাজা তার ভাগ্নে, সে গণ্ডমূর্খ। এবার গণ্ডমূর্খ যেটা বলে সেটাই ঠিক হবে, হ্যাঁ সে রাজার লোক, তো কিন্তু বাকি সব মরে গেছে। অনেক বড় বড় পণ্ডিত এনেছে, ওর যেমন জ্ঞান তেমন পণ্ডিত এনেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে শিক্ষক কারা চিনবে যখন ইন্টারভিউ হয়, রাইট? এটা একটা বাস্তব। তো শিক্ষকের শিক্ষক যিনি, শিক্ষকের শিক্ষক যিনি, তিনি ইন্টারভিউ নেবেন। এখানে ইন্টারভিউ অনেক কম, আমার নাম্বার সব থেকে কম, সব থেকে কম। যত আমি এত শিক্ষকের যে পড়তে কোনোদিনই ভালো লাগে না ভাই, পড়তে আমার কোনোদিন ভালো আপনি বাংলায় হাইয়েস্ট কত পার্সেন্ট পেয়েছিলেন? বিলো 50। আমি যখন বলেছি, যখন জেনে গেছি, তখন তো শেষের দিকে বললাম যে আমি 11 টাইম ক্লাস করবো না, আমি বিলো 50 নাম্বার, তোমার হেডমাস্টার অ্যাপ্লিকেশন করো, তোমার থেকে নাম্বার করলে মাস্টার পড়াতে পারবে। আমি তাহলে বিলো আমার থেকে কম, তাহলে কি হবে? এখানে যুক্তি মানবে, তাহলে নাম্বারটাও সবটা না না না, একেবারেই না। হ্যাঁ, এবার করছে নলেজ উইজডম, নলেজটাই উইজডম, কারেক্ট। এদের নলেজ হচ্ছে, উইজডম হয় একটা গ্যাপ, এবং সেটা খুব স্পষ্ট হয়। এবং উইজডমকে অর্জন করতে গেলে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, যেগুলোকে ওটাকে বাড়তে সাহায্য করবে। যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে স্কুলে, আমরা যেখানে পড়েছি আশ্রমে, সেখানে নাটক থেকে, জিমনাস থেকে, অনুষ্ঠান, বিভিন্ন নানান পর্বগুলো থাকে, বিতর্ক হোক, এক্সিবিশন হোক, নানান গান বাজনা, মুক্ত খেলাধুলা, এনসিপি, টোটালগুলো, আচ্ছা রাইট? তা সেই টোটালগুলো যদি না হয়, শুধু পুঁথিটা কী হবে উইজডমকে তৈরি করতে। হ্যাঁ, তাহলে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে যদি তুমি নাম্বারটা দেখো ফার্স্ট ক্লাস, কিন্তু বাকি যার 50% আছে
তার অনেক কিছু আছে। হ্যাঁ ঠিক। আমার আশ্রমের মহারাজ আমি যার মনে আছে তোমার, কিন্তু এর ডিগ্রি আছে, নাম্বার আছে, উইজডম নেই। উইজডম। যাদের উইজডম নেই, উইজডম করতে হলে তাকে তো অনেক স্ট্রাগল করতে হবে। অবশ্যই এটা তো তো ওই স্ট্রাগল করতে করতে যারা উইজডম পায়, তাদের মধ্যে সমীরবাবু একজন ট্যালেন্ট টিচার। ট্যালেন্ট তারাই হতে পারে যারা ওই পথটা পদ্ধতিতে যায়। অনেক অনেক জীবনকে অনেক কাছ থেকে দেখেছেন, মানে তখনকার দিনে পড়াশোনা, পয়সা টাসা অনেক ব্যাপার, মানে একটা রোলার চালিয়ে গেছে সবার কাছে। কিন্তু ওই যে উইজডম, গুণী শিক্ষক, ওটা ছাড়া শিক্ষক হতে পারে কিন্তু তার সঙ্গে মিলবে না। রবীন্দ্রনাথের যখন শেষের দিনে মনে পড়ে গেল যে রবীন্দ্রনাথের যে যেমন আজকে এই চলছে সব ব্যাপারটা, তখন মনে হবে আমার একটু লোভ আছে, মনে হতে পারে এই সত্যময়িত ব্যাপারটা নয়, যে খুব মনে পড়ে গেল যে আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। কোনো মোহনই আসেনি। এতদিন ধরে যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, আচ্ছা, তার জন্য অমরতা দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত লক্ষ্য সূর্য প্রদক্ষিণের পথে যে উন্মেষগুলি উন্মিলিত হতে তাকে নিমিলিত ভাবে, তার একটি কোনো ক্ষুদ্র অংশকে যদি সত্য মূল্য দিয়ে থাকি, যদি একটি কোনো খণ্ডবান ফলকে জয় করে থাকি পরম দুঃখে, চার তো কিছু নেই, তবে দিও তোমার মাটির একটি তিলক আমার ভালো। সে চিহ্ন মিশে যাবে পরম অচিনের সঙ্গে। আমি নিইনি, তিনিও তো নিচ্ছেন। যে আমাকে ছাত্র রেসপেক্ট করছে, আমাকে যারা দিচ্ছে, সে তো তিনি নিচ্ছেন আমাকে দিয়ে। এটা তার প্রসাদ, আমার নয়। তার প্রসাদ তোমাকে দিয়ে আমার কাছে পাঠিয়েছে। এটা প্রসাদ কথাটাই অর্থে। মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তোলার পর আমার সকল অহংকার। আমি অহংকার যত করছি তত কম জেনেছি। যেদিন ছাড়তে শিখলাম তখন চলে যাওয়ার সময় এলো। আমার বেলা যে যায় আর আর এটা ঠিক কোনোদিন ক্লাসে না, আমি সত্যি স্বীকার করছি, আমি বলি বলেছি, আমি সিলেবাসটা সব জানতাম না। আমি স্বীকার করছি আজকে, অপরাধ ছাত্রছাত্রীরা ক্ষমা করো, আমি সিলেবাস মুখস্থ বলে সিলেবাস আপনি বলতে পারবেন না। প্রশ্ন যখন হবে তখন কি কি আছে বলতো, কি কি আছে মানে সব হয়তো দেখেছি শরৎচন্দ্রের গল্পটা আছে, শ্রীকান্ত হয়ে যাবে, যশোমতিটা আছে, মানিকবন্ধটা আছে, ও এইটা তো ও পুতুলের চিত্রকথা হয়ে যাবে, কোনো চাপ নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী অংশটা আছে, কোনো চাপ নেই। কিন্তু দেখো ইন্টারেস্টিং, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মধ্যে একটা ছোট্ট পিস ওই কর্ণের যুদ্ধের ছিল। আচ্ছা আচ্ছা। সেই যে রথের চাকা হচ্ছে ওইটা যাত্রা দেখেছে যে ছোট অপু আর কি, সে কষ্ট পেয়েছিল, কেঁদেছিল। এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধরবো কি করে? যে জীবনে কোনোদিন দুঃখ পেল না, কষ্ট পেল না, যন্ত্রণা পায়নি, আঘাত পায়নি, চোখের জল নেই, সে মানুষ রকম। আপনি বলতেন একটা কথা খুব মনে পড়ে যে সোনাকে পোড়াতে হয়, যত পোড়ে সে তত বেশি খাঁটি হয়। এখানে আবার হচ্ছে সোনা চিনবে কি, এটা তো শিষ্য চিনবে কি, গুরু শিষ্য কি চিনবে, শিষ্য গুরুকে চিনবে। রামকৃষ্ণদেব বিবেকানন্দ চিনেছিল, সে কোথায় গান শুনতে গিয়েছিল, সেটাকে ওর মতো কথা, এই ডেকে আনতে মজা করে। এবং শুধু তাই নয়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যথার্থ গুরু শিক্ষক আমরা হতে পারি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনের জ্ঞান যার মধ্যে আছে, তিনি শিক্ষক। আর আমি সেই এত সুন্দর পবিত্র পেশাকে এরকম আমাদের লোক নিয়ে ঠিক করেনি, এবং 33 বছর চাকরি ভুলভাল মাইনে দিয়েছে, জ্ঞানের থেকে বেশি মাইনে দিয়েছে। এনিওয়ে ওইভাবে তো মূল্য হয় না। আমরা যা পেয়েছি আমরা মনে করি সেটা অমূল্য। যাই হোক, একটা পেশার সাম্মানিক যেটা হয় সেটা তো দিতে হয়। যাই হোক, সে প্রসঙ্গে আসছি না। আপনার মতো শিক্ষককে পেয়ে যেমন অনেক
ছাত্রছাত্রীরা ধন্য হয়েছে, তারা তাদের জীবনের পথপ্রদর্শক হিসেবেই আপনাকে দেখেছে, আমি যেমনটা মনে করি। তো অনেক কিছু, ধরুন কিছু কথা মনে থেকে যায়, কিছু কাজ মনে থেকে যায়। আমরা একজন শিক্ষককে যখন দেখি, তার একদম মাথা থেকে পা পর্যন্ত তিনি কিভাবে চলেন ফেরেন, কিভাবে পোশাক পরেন, কিভাবে মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজটা, তার কথাবার্তা, আচার ব্যবহার, বা কোনো অ্যাবসার্ড কোনো সিচুয়েশনকে ট্যাকেল করার ক্ষমতা, এগুলো কিন্তু একটা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সে হয়তো না জেনেই এই ব্যাপারগুলো কিন্তু অবজার্ভ করে, এবং তার মনের মধ্যে সেই শিক্ষকের একটা প্রতিচ্ছবি সেই অনুযায়ী তৈরি হয় যে এই মানুষটা অ্যাপ্রোচেবল, বা এই কথাটা স্যারকে আমি জিজ্ঞেস করতে পারি, এরকম একটা ব্যাপার থাকে। তো আপনার সাথে প্রথম প্রথম কথা বলতে কেন মানে অ্যাপ্রোচ করতে ভয় পেয়েছি। মানে আমি একদম ছোটবেলার কথা বলছি, বাট পরে ব্যাপারটা যখন গ্রো করে তখন বুঝেছি যে আপনি বাইরে একটা সেল দিয়ে রাখেন, একটা বেড়া থাকে, একটা বাতাবরণ দিতে হয়, একটা বাতাবরণ থাকে, সেটাকে যে ভেদ করতে পেরেছে সে কিন্তু আপনাকে চিনেছে। লক্ষণের শক্তি ছিল, লক্ষণের লক্ষণের গুন্ডি বলেছিল যে এইটাকে দিয়ে রেখেছি, হ্যাঁ। দিয়ে রেখেছি, এখন এবারে না, এখন না, যখন তুমি ছদ্মবেশ নিয়েছো, এসো না, আসল সাধু হলে এমনি ঢুকে যেত, আসল সাধু হলে এমনি ঢুকে যেত। ব্যাপারটা তাই, ওটা রূপক অর্থের, আমার তো রূপক। হ্যাঁ, না, একদম একদম। আমরা আর একটা তখন হচ্ছে এটা শেষের দিকে অনেকে বলছে যে কিন্তু আমার শেষেরটা আর কি, আজকে লকডাউন 2 বছর একটা বিষয়, লকডাউনটা খুব টাফ একটা কিন্তু সময়। শেষের দিকে যত ছটফট করেছি কিছু দেয়ার, শেষের দিকে তোরা চলে যাওয়ার পর থেকে ধীরে ধীরে 15, 16, 17, 18 যখন দিতে চেয়েছি কিছু, তখন কাউকে পাইনি, যদি বা কিছু পেয়েছি তাতে ধন্য হয়েছে। কষ্ট হয়েছে। কষ্ট তো স্বাভাবিক, এবং শুধু নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালো কিছু গ্রহণ করতে গেলে আপনার মন্দিরে মাথা নিচু করে যেতে হয়, উদ্ধত করে পুজো দেওয়া যায়। যে আমরা যদি আমাদের সময় শিক্ষকরা, আমরা ইংরেজি প্রফেসরের ক্লাসে বাংলা পড়তে গেছি, ইংরেজি প্রফেসর কিন্তু সুন্দর বাংলা পড়ে, আমরা সন্ধান পেয়েছি, আমার পারমিশন নিয়ে ঢুকে গেল, শুনবো। এটা করেছি আমরা। এবং একটা সায়েন্সের একটা প্রফেসর, মনে পড়ছে না ঠিক, খুব ভালো রসিক ভালো, কি সুন্দর কেমিস্ট্রি, আচ্ছা, আমরা চলে গেলাম ক্লাস শুনতে। এখন এই যে প্রত্যেক মানুষের, প্রত্যেক শিক্ষকের একটা টেকনিক আছে, তার নিজস্ব একটা ব্যাপার, নিজস্বতা বলে, মৌলিকত্ব, নিজস্বতা, সেই নিজস্বতার মধ্যে বেড়ার মধ্যে কিন্তু সে করে বিষয় তো বিষয়। আপনি বলছেন কেমিস্ট্রির টিচারের কাছে আপনি তার মানে তাকে দেখতে গেছেন, তার কথা আমি শুনে। বলছি তার মানে কি অ্যাকচুয়ালি আমরা চিনতে চেষ্টা করছি মানুষ, হ্যাঁ, ভালো মানুষ, মানুষকে পড়া, এটা কিন্তু আপনাকে দেখেছি আপনি শিখিয়েছেন রাদার। মানুষ সে হতে পারে, সে হয়তো খেটে খায় বা যে কোনো পেশার সাথে যুক্ত, মানুষ কিনা সে, ওটা ইম্পর্টেন্ট। ওটা তো বড় কথা। আমি তোকে লাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা। তো আমি কখনো কখনো এই এতটা পদ এসে মনে হয় না কোনো মানুষের ভিতরে কিছু আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি যে এর ভিতরে আছে, এবং তার যার ভিতরে আছে সে 70-80 তার শিশুর মতো মুখ হবে। মানে বাৎসল্য প্রেম সব থেকে বড় রবীন্দ্রনাথের জগতে, এটা আমি জানি, ফিল করি। কোনো মানুষের না ভিতরটা শিশু, তার শিশু আছে মানে সে মানুষ ভালো, কিছু তো ব্যাপার আছে। কারণ এইভাবে করা যায়। তো সেক্ষেত্রে তখন খুব আনন্দ হয় যে মানুষ একটা ভালো, এবং ভালো মানুষ পাওয়া তো ভালো মানুষ পাওয়া যত যে কোনো পেশা হতে পারে, যা কিছু, সেও জীবন পরিপূর্ণ, তার কাছে নেওয়ার আছে কিছু, সবার কাছে নেওয়ার আছে, অবশ্যই সবার কাছ থেকে নেওয়া আছে। এবং সেই সবার কাছ থেকে নেয়ার এই যে প্রবণতাটা, যেটা, এবং সবার কাছ থেকে নেওয়া মানে কি, যার কাছে যতটুকু নেওয়া তুমি ততটুকু নাও। হ্যাঁ, সবটা নাই মানে না, তোমার এইটুকু দরকার ছিল, তুমি এটা নিয়ে নাও, ব্যাস। কিন্তু তুমি চাচ্ছ, তুমি যেটা চাইছো ওনার কাছে আর পাবে না, তুমি তার কাছে যাও, অন্য অন্যের কাছে। একদম একদম। এই পরপর যেতে হবে। এই কিন্তু ভাবছে তোমার এইটুকু, আমরা মানুষ এখানে আরো বেশি পাওয়ার চেষ্টা করে, লোভ হয়, যখন ওটা হচ্ছে তখন কিন্তু আসলটা আবার যাবে। এক্স্যাক্টলি। তখন ওইটা ত্যাগ করে ওর কাছে নেই, এবার এর কাছে আছে তোমার যেটা দরকার।
এবার এই তুমি যাদের কাছ থেকে কিছু নিয়ে চলে গেলে, পরবর্তী ক্ষেত্রে এই লোকটাকে তারা ফলো করবে কেন সে আরো বেশি না, সমৃদ্ধ হচ্ছে আরো। যখন এই লোকটা ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে, যখন অটোমেটিক কিন্তু একটা ম্যাশ, একটা সবার মধ্যে কিন্তু একটা ব্যাপার ঘটে যায় থাকে। এটা কিন্তু আমি একটু বুঝে উঠতে পারছি না, কিন্তু এটা ঘটে যে এই সত্যবাবুটা সে সত্যবাবু নয় এখন। আমি ইচ্ছে তো বলি, আমি এখন যদি যাই বা কোনো মাঝে মাঝে এই সত্যবাবুটা সে সত্যবাবু নয় কেন, তারা চর্চা করে। আমি নিজেকে প্রশ্ন করছি ব্যাপারটা কী হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যখন ঈশ্বর কিছু দেয় আর কি, তো তার সঙ্গে থাকে, তো ঠিক ঠিক জায়গায় তার প্রকাশ ঘটিয়ে দেয়। আমি কোনো অনুষ্ঠানে যখন গেস্ট হচ্ছি, সে তখন অন্যভাবে হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না কিছু, আর কী বলি তাও জানি না। আমি যে কী বলি বক্তৃতা আমি কিচ্ছু বলতে পারবো না, আমি শুধু হু করে কী আসে, তার ব্যাপারটা কী হলো, উনি তখন ঠিক ঠিক জায়গায় কতটা তোমার দরকার উনি তোকে পরিচালনা তিনি করছেন তোমার। আমার ভিতর কজন আছে, হ্যাঁ ওমন তুমি জানো না। তাহলে আমার ভিতরে যে সবচেয়ে ভালো মানুষটা আছে, আমার এমন গণ্ডমূর্খ আমার কাছে আছে, আমি তাকে চিনতে পারি। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। তাকে না চিনলে তো আমাকে চিনবে কি করে? তো উল্টো হয়ে যাচ্ছে, যে লোকটা ওখানে আছে তাকে না চিনে আমাকে চেনা যাবে না, তো আমি তো তার লোক। কি ঘটনা? তোমার ঘরে বসত করে কয়জন? তুমি জানো না, তুমি জানো না। তবে শেষের দিকে সত্যি বলছি, আমি যখন ধীরে ধীরে শেষেরটা, ওই যে প্রথমের দিকে যে কর্মক্ষেত্রে অবসর যে কথা, মানে আমার অনেকদিন আগে মনে হয়েছে 2000 ব্যাচ ধীরে 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 আমার ভিতরে চলছে যে কর্মজীবনের শুধু একটা কর্মের যদি কেউ মধ্য দিয়ে অবসর নেয়, সে সংকীর্ণ কুপমণ্ডক। এটা আমার নলেজ। ওকে, যদি একটি মাত্র মাধ্যম নিয়ে কোনো কর্মক্ষেত্রে থাকে, তার যদি অবসর হয়, তার কুপমণ্ডক জীবন হয়, বুঝবার মধ্যে পরিবার সংকীর্ণ জগৎ তোমার। কত কি করার আছে। তাহলে একটা পয়েন্ট, কোনটা বলছিলাম এর আগেরটা? সংকীর্ণ মনে হয় যারা একটা নিজে, যারা অনেক নিয়ে অনেক অনেক কিছুর সাথে বড় হয়, চলতেই থাকবে, সেটা অনেক বিস্তৃত এবং কয়েকটা প্রজন্ম অবশ্যই এটাকে মনে রাখবে। এটাও ঘটনা, আমি হয়তো থাকবো না পৃথিবী, কিন্তু তোর ছেলে পেলে তখনও বলবে, তুই বলবি আমাদের স্যার ছিল। হ্যাঁ, অফকোর্স, বড় পাওয়া হতো, চলতেই থাকবে। মানে আমি আমার স্যারের কথা বলছি, তুই স্যার, এটা কন্টিনিউ, এটা ঠিক ঠিক লিগ্যাসি তো এটাই। না, এটাকে ব্যতিক্রম আমার মনে হচ্ছে ব্যাপারটা তাই। এবং সবচেয়ে হচ্ছে যে হয়তো এটা হতে পারে যে আমি, কারণ তো গ্রামের স্কুল, তো গ্রামের স্কুলে তখনকার দিনে ছেলেদের মুখের মধ্যে একটা ভাব ছিল, এখন সেটা এখন নেই। মানে সমাজ যে জায়গায় চলে যাচ্ছে এখন, সেখান থেকে রিকভারি করতে গেলে অনেক টাফ হয়ে যাবে, সময়ও চলে যাচ্ছে। সবচেয়ে কষ্ট আমার প্রশ্ন, সবচেয়ে কষ্ট কি? সবচেয়ে কষ্ট মানব সম্পদ ক্ষতি করছে, হিউম্যান রিসোর্সের বিশাল বড় শিশু ক্ষতি হচ্ছে, ঠিক, এটা না বলার নেই। এবং সহজ পাঠ, প্রকৃতির সহজ পাঠের সঙ্গে শিশুদের সহজ ধরন সিলেবাস পাঠ করো, সব ঠিকঠাক হয়ে। কিন্তু যেহেতু পাশ্চাত্যটা এমন জায়গায় হিট করেছে, সেই হিটটার জন্য কিন্তু আমাদের যে জগৎটা, যে যেটা জীবন ছিল, সেই জীবনটা কিন্তু কোনো মানুষ পাচ্ছে না, এবং এটা কষ্ট পাবে একটা সময়। আমিও দেখেছি, মানে ব্যক্তিগত কথাই শেয়ার করি, মানে ব্যক্তিগত উপলব্ধি দাদার ব্যাপারটা, যে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সেটা আমাদের জীবন, হ্যাঁ 50 বছর আগে যেমন ছিল আজকের দিনেও তেমন থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কোর ভ্যালু থাকে যেগুলোর ওপর আমাদের পুরো মানে স্তম্ভটা দাঁড়িয়ে থাকে। আমি মানে ভিতটাকে যদি আমি শক্ত করে করি, সে বাড়িতে আমি যে রঙই করি না কেন, আমার বাড়ি টেকসই হবে, মোদ্দা কথা এরকম। কিন্তু এখন ব্যাপারটা মানে রং চঙের কথা তো ছেড়েই দিচ্ছি, এখন ভিতটাও ব্যাপারটা নড়বড়ে হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে যে কোনো একটা, প্রথম কথা হচ্ছে প্রকৃতির কোলে যারা থাকে গ্রাম বাংলার বুকে, তা প্রকৃতি যে এত সহজ সুন্দর হয়, মানুষ কি করে না, এটা আমার খুব ডাউট।
প্রকৃতি যেখানে এত সুন্দর, হ্যাঁ, তো মানুষ এত সুন্দর হলো না কেন? আবার প্রকৃতি যেখানে সব থেকে টাপ, পাহাড় অঞ্চল, মরুভূমি, তার মানুষকে তো ভালো লাগে, যেখানে সব কিছু পাচ্ছিস তোরা, জীবন কম পরিশ্রম করে, কম পরিশ্রম হাঁটতে হয় না আমাদের পাহাড়ে, ঠিক ঠিক ঠিক, খুব বা ঠিক। মরুভূমিতে যে বিভিন্ন বিধি, তারা যে কষ্টটা করে, তারা তো সুন্দর মানুষ হয়েছে। আমার মনে হয় কষ্ট করে বলেই ভালো মানুষটা হয়। বেশি সুখ বোধহয় ভালো না। আমরা যখন কিছু শিখতে যাই, যখন কিছু করে, তখন বলছি যে অনেক, তখনকার দিনে আমরা মাস্টারমশাই অনেক কিছু কাজ করে দিতাম, শুধু একটু টেল শেখাবে, ঠিক ঠিক, এই এটা শেখাবে, আসবি ইত্যাদি, অনেক কিছু তখনকার ছিল। কি ভালো গান শেখায়, বাঁশি বাজা, মাস্টারমশাই, নাটক হবে, অমুক হবে, এই স্যার যে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজের কথা আপনি বলছিলেন, যিনি নাটক করাবেন আমাদের, এই বাজারটা দিয়ে তো কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টার, ঠিক। এইটা দিয়ে তো বহুবার হয়েছে। এটা বহুবার হয়েছে। আরেকটা বলছি, আমি জীবনে আমার যখন ওই আশ্রয় পড়তো, শিখছে কোথাও, তা একজন অঙ্কের ক্লাস হয়, তো যে মাস্টার ছিলেন ঠিক ওই দাম গল্পের মতো, আচ্ছা, হ্যাঁ, দাম গল্পের মতো। তো সেইখানে এসেই লম্বা ফর্সা, চারজনকে ধুতি পাঞ্জাবি পরা, পাতলা করে, কিন্তু চোখটা একটু টেরা। তো আমরা তো ওই অল্প হতো 24-25, তো এসে ঢুকেই তো অঙ্ক, তো আমি তো মাস্টার লোক, পিএইচডি করেছি অঙ্কে, তো যে যাক এসেই অঙ্কের কথা হচ্ছে না, এসে ঠিক একটু দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আমি তো বুঝে উঠতে পারছি না কাকে দাঁড়িয়ে বলছি, আমি বুঝে উঠতে পারছি না, একটু করে দাঁড়া, আমি বসে আছি, আমি তো রোগা ফ্যাট করতো মেটে, শোন তোকে একটা 2 পৃষ্ঠা ফুল কাগজে এইটা লেখা আছে দেখেছিস, এই যে আচ্ছা, পড়তে পারবি, এটা রাখ, ভালো করে পড়বি, বুঝতে পারবি, আজ প্রেয়ারের পর আমার কোয়ার্টারে যাবি। আমি কি যা হয়ে যায়, কি ব্যাপার রে, তোরা এতজন সব ভালো ছেলে আছিস, শেষকালে আমাকেই কি দিয়ে গেল না, রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মদিন আছে, জন্ম মহোৎসব হবে, আচ্ছা, সেখানে আমাকে বক্তৃতা দিতে হবে, ক্লাস 6-এ পড়ে যায়, এবং এসে আমাকেই চুজ করবে। আমি এখন এই মুহূর্তে মনে পড়ে সব কানেক্টিভ, মানে ওই এক ক্লাস ছেলের মধ্যে, হ্যাঁ, আমাকেই ধরলো, হয়তো পেটে কাটো, ওরা আমাকে ধরলো। আমি কিন্তু প্রথম সারির ছেলে না, আমার তো থাকার কথা নয়, থাকলে ঈশ্বর ভুল করতো, ওই হল। তাহলে আমাকে ডেকে ওইটা প্রার্থনা পর কোয়ার্টারে যেত, তো এবার ঠিক যেভাবে বলে মাননীয় সভাপতি মহাশয়, পরম পূজ্যপাত মহারাজ, ইত্যাদি ইত্যাদি, আজ এই এততম ইত্যাদি ইত্যাদি, এসব হচ্ছে, কিভাবে বলতে হবে ইত্যাদি, ওই রিহার্সাল হতো, রিহার্সাল। কিন্তু ঘটনা যেদিন হবে, মাঠে সব সুন্দর স্টেজ পেজ হয়েছে, আমি আর নেই। তখন তো আমরা তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি হাফ প্যান্ট পরে, আচ্ছা আচ্ছা, হাফ প্যান্ট, কিন্তু নেই কেন, মানে না নেই মানে কি, ভয় লাগছে, আমি যাবো না, এত ভয় লাগছে, এত করছে, সে এবার আগে খোঁজ করছে, সে কোথায় গেল, আমাকে নিয়ে যেতে পারবে না, আমি পারবো না, বলছে সে আবার এসে নিয়ে গিয়ে মহারাজ বলছে চল, তোর যতটুকু মনে হবে ততটাই, তুই ততটুকু বল, তুই ওরকম করছিস কেন, তুই যতটুকু হবে তুই ততটুকু বল, ক্লাস 6, হ্যাঁ, মানে ক্লাস 6 অত লোকের মাঝখানে তুই যতটুকু বলবি ততটুকু বল, সবাই বলে দিল যে বাচ্চা, সে প্রথম স্টেজ ওটা আমার। কত সাল মোটামুটি মনে পড়ছে? 76 হবে, 76, 6-7 হবে না, 6-7। এবং শুধু তাই নয়, এবং বলতো যে নাটক হবে, নাটকের চান্সই পেতাম না, আমি এত নাটক করেছি, তোমার ওখানে চান্স পাচ্ছি না, ওদের এত ট্যালেন্ট আর কি, ওটা বলছি যে নাটক এবং কম্পিটিশন, তুই কর, কিন্তু আছে কিন্তু আমি তো কমেডি চিরকাল রোল করে এসেছি, অনেক ভালো নাটক করতে, অনেক করতে পারেন, ওই একটা নাটক, ড্রামা একটা, আচ্ছা, কিন্তু ওই জীবনে ফটো জার্নালিস্ট হতে তুই জানিস হতে পারলাম না, কিছু নাটকটা বড্ড প্রিয় ছিল। আচ্ছা, আপনি শিক্ষকতায় তো মানে প্রফেশনালি টিচার, ঠিক আছে, শিক্ষকতা ছাড়া আপনি আর কি কি মানে ট্রাই করেছেন? শিক্ষকতা ছাড়া তো মানে আমি সাফল্যের প্রশ্নে আসছি না, এমন অনেক কিছু হতে পারে আমরা যেটা করে ব্যর্থ হই, যে ঠিক আছে চলো এটা আমার দ্বারা হচ্ছে না, মানে একটা ট্রাই করার ব্যাপার থাকে, তো আপনি কি কি ট্রাই করেছেন? আমার ব্রেক থ্রু হয়েছে, মানে এই আমি 92 সালে জয়েন করে 2000 পর্যন্ত 8 বছর, ওখানটা 8 বছর আমি এখন শিক্ষক, ওকে, একদম মানে বলা যাবে না, আমার নিজেরই লজ্জা লাগতো ক্লাসে, কিন্তু ব্রেক থ্রু হয়েছে 2000 সাল থেকে।
আচ্ছা। আজকে তোরা যে এই মানুষটাকে দেখছিস তার পেছনে 25 বছরের জার্নি আছে, এটা বললাম। 2000 সাল থেকে এই 25, এই যে জার্নিটা, এর ভিতরে যে কাকে জানতে গেলে কি করতে হয়, আমাকে এসব পড়িয়েছে। এই ভাস্কর্য, তো বই লেখা, কবিতা লিখতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, বিচারক হতে হবে, গেস্ট হতে হবে, তারপরে হচ্ছে গিয়ে নাটক করতে হবে। নাটক করেছি, আপনি খবরের কাগজেও লিখতেন? হ্যাঁ, তার প্রেস কার্ডও আছে, রিপোর্টিং করেছি, সমস্ত কিছু করতেই থাকছি। কিন্তু এত কিছু করাচ্ছে কেন? আচ্ছা। আমি তো শুধু জানবো যে বাবু রবীন্দ্রনাথ, তুমি নাকি, তোমাকে নাকি রবি বাউল বলে, ওইটুকুই জানার ইচ্ছে, আমার আর কোনো জানার ইচ্ছে নেই, আর লালন আর কি ইত্যাদি ইত্যাদি। তোমাকে এত করতে হয়েছে, মানে এইগুলো করলে তবে জানা যায়। আচ্ছা। যদি কেউ একটা মাধ্যম দিয়ে যায়, শুধু একাডেমিক যাবে, কিন্তু একটা সময় সার্টেন আসবে, তিনি কিন্তু গুরু, শিক্ষক হয়ে গুরু হতে পারবেন না। তোরা আমরা শিষ্য, আমি ওই অর্থে গুরু, ছাত্র নয়, শিষ্য বলেছি। ওইটা তো ওই টপ লেভেলে চলে যাবে, তখন ওং সহানুভূতি পাবে। ওং সহানুভূতি, সহানুভূতি, এই মন্ত্রটা কেন? যখন গুরু শিষ্য ছাত্র এক জায়গা হচ্ছে, তখন যদি হয়ে থাকে সিমিলার ভাইব্রেশন, তাহলে উপর থেকে যে জ্ঞানটা দেবে, শিক্ষাটা দেবে, যে আমরা দুজনেই পাচ্ছি, বাকি পাবেন। একজন শিক্ষকও কিন্তু ছাত্রের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, হয় একটা। আমরা যখন কিছু তুই করি, কোনো ছাত্রকে শেখানো, এটা কি বলেছে একটা ছেলে, একটা কোনো একটা ছেলে তখন বোর্ড ফুটে 6 বোর্ডের নাম টাম লিখেছে, কি সব নাম, বোর্ড কি ব্যাপার স্যার, এই ব্যাপার, কে দাঁড়া, আমি তো খানিকটা চিনি। ওকে। আর পড়াশোনায় নাম্বার নেই যার, তার হৃদয় আছে, সেটা আমার ধারে কাছে আছে, ও দরবারে আমি নেই, যে নাম্বারই পেলো না, কিন্তু তার এখানে আছে কিছু আছে, ওটা আমার। তো দাঁড়া, তুই তো বাড়ি কোথায়, তুই কি কি দেখতে ভালোবাসিস? আচ্ছা। সে প্রথমেই তো আকাশ বলতে শুরু করেছে। তার মানে তার জগৎটা কতটা বড়। আকাশ, পাখি ওরে, আমি না, তাহলে যে নামে কমপ্লেন করছে তাকে উদম মার। তুই বলে স্যার, সেই কালো মেঘ যখন সেই ওরে বক, আমার দারুণ লাগে, তো আমি এটা বলছি যে নাম লিখলি, কে কমপ্লেনটাকে কমপ্লেন করে। এবার ব্যাপারটার মধ্যে মানে ওই তখন ছেলেরা বইটা টেরম করতে হয়। আমি তারা ঠিক ঠিক তোর নামে তুই যে কমপ্লেন করেছিস, যে যার কাছে, যার নামে করেছি, যার কাছে করেছি, তুই কি ভেবেছিস শুধু সত্য উড়েছে করেছি? আনফোল্ড করছি আমরা সত্যবাবুর জীবনের নানা রকমের দিক, আঙ্গিক, তার ধ্যান ধারণা, বাকি সব কিছু। ফিরবো আরও একটি নতুন পর্বে। আপাতত আজ এটুকুই। চোখ থাকুক, মন থাকুক পরের পর্বের জন্য। আরও আমরা জানবো, দেখি কিভাবে তিনি শিক্ষক না হতে চেয়েও শিক্ষক হয়ে উঠেছেন। সঙ্গে থাকুন।